আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে ওয়েলকাম করতেছি আজকের পডকাস্টে। আজকে আমাদের সাথে আগের আবারও পুরাতন অতিথি আবার নতুনভাবে আসছেন। আজকে আলাপ হবে ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? জি আছি আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকরা কিন্তু আপনাকে খুব পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। সেজন্য দর্শক বারবার শ্রোতা যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সকলের সহযোগিতা এবং সকলের সাপোর্ট এবং সকলের বিশেষ করে মন্তব্য আমরা কামনা করি ইনশাআল্লাহ। সবাইকে জাযাকুমুল্লাহ খাইর। তো আজকে আমরা কথা না বাড়ায় মূল আলোচনায় চলে যাই। আমরা আলাপ করব কওমি শিক্ষার যে কওমি সনদ এবং সেটা দিয়ে যে সরকারি চাকরিতে ঢোকা, এটা নিয়ে আমরা কথা বলতে চাই। আর একটু স্পেসিফিক ভাবে বলতে হবে যে শিক্ষামন্ত্রী যে বললেন যে কওমি শিক্ষার্থীদেরকে চাকরিতে দেওয়ার জন্য সমমানের যে ডিগ্রি, সেই ডিগ্রি নাই বিধায় তাদেরকে চাকরিতে দেওয়া যাচ্ছে না। তো আপনি এখন কওমিয়ানদের আসলে এখন করণীয় কি এবং তাদের এই সিচুয়েশনে পড়ার জন্য আসলে দায়ী কে? আচ্ছা, খুবই সুন্দর। মানে বিষয়টা এরকম যে সরকার তাদেরকে স্বীকৃতি দিল এক সরকার, আরেক সরকার এসে বলতেছে যে এই স্বীকৃতিটা অসম্পূর্ণ, এই জন্য আমি চাকরি দিব না তাদেরকে। তো দেখা যাচ্ছে যে তাদেরকে নিয়ে একটা ফুটবল খেলার মতো, মানে বলটা এক পায়ে থেকে আরেক পায়ে যায়, তারা দৌড়াইতে থাকে কিন্তু তারা কখনো বলটা পাইতেছে না। এই হলো সিচুয়েশন। এখন আপনার মূল্যায়নটা কি? আপনি আসলে সমাধানটা কি দেখেন বা সমস্যার গোড়াটা কোথায়? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা খুবই সুন্দর সময়োপযোগী একটা প্রশ্ন এবং শুধু সময়োপযোগী হওয়ার পাশাপাশি এই প্রশ্নটা বিগত অনেক প্রায় 15, 16, 17 বছর যাবতের একটা প্রশ্ন। আপনি জানেন সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ পাইছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন নিউজে, যে বাংলাদেশের কওমি শিক্ষা দ্বারায় প্রায় 50 লাখেরও অধিক শিক্ষার্থী পড়াশোনা করে। এখন এই নিউজ বা এই মানে যে হিসাবটা, স্ট্যাটিস্টিকটা, এটার মধ্যে কম বেশি থাকতে পারে, কিন্তু গড় পড়তায় 50 লাখ হবে। দিস ইজ দ্য হিউজ নাম্বার অফ হিউজ স্টুডেন্ট, নাম্বার অফ পারসন কি বলে বাংলাদেশ বা বাংলাদেশের জনগণ। ঠিক আছে, মানে গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এত বড় একটা অংশ পড়াশোনা করতেছে, কিন্তু তাদের কোনো রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নাই। এটা এক ধরনের রাষ্ট্রীয় জুলুম বলা যেতে পারে। অবশ্যই এটা একটা জুলুম। মানে এটা এরকম না যে কারোর প্রতি কোনো অনুগ্রহ করা, এটা একটা নাগরিক অধিকার। এটা একটা নাগরিক অধিকার এবং এটা নিয়ে কাজ করাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে এটা নিয়ে বিভিন্ন সময় যখনই যে সরকার আসছে। আরেকটা কথা আমি আপনার কথার মধ্যে ঢুকে দর্শকদেরকে ক্লিয়ার করি। দেখেন, আমরা কিন্তু ফ্যাক্ট চেক করব। আমরা আসলে কাউকে খারাপ বলা, কাউকে ভালো বলা, ওই চিন্তা থেকে আমরা আলোচনাটা করব না। সেই জন্য কোনো ব্যক্তি বিশেষের উপর যদি কোনো কথা বলা হয়, অ্যাকচুয়ালি যদি তার কোনো গাফিলতি থাকে বা তার কোনো ব্যর্থতা থাকে, সেটাকে আপনারা আমাদের জায়গা থেকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমরা মনে করি। জি, তো যখনই আপনার আপনি বলবেন, আপনি নির্দ্বিধায় বলবেন যেটা অ্যাকচুয়াল ঘটনা, যেটা ওইটা আমরা জাতিকে জানাইতে চাই। সনদ নিয়ে আপনার সর্বপ্রথম আলাপ আলোচনা শুরু হয় 2001 সালে। ওকে, 2001 এর আগ থেকে 2001 বলতে কি জোট সরকারের আমল থেকে বা জোট সরকারের আমল থেকে কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির কোনো কথা ছিল না। ওকে, এবং তৎকালীন বা 2001 এর আলেম ওলামা যারা ছিলেন কওমি ধারা থেকে, তারা এটাকে মনে করতেন যে এটা একটা দুনিয়ার ব্যাপার বা তখনও অ্যাকচুয়ালি এত লার্জ নাম্বার অফ স্টুডেন্ট ছিল না, বা মানে এটা নিয়ে তাদের কোনো দায়বদ্ধতাও ছিল না, দরকারও ছিল না, স্টুডেন্ট সংখ্যাও কম ছিল। জি, এবং কর্মসংস্থানের প্রকটতাও দেখা দেয়নি। তো 2001-এ আপনি যখন জোট সরকার ক্ষমতায় আসে, তখন আমরা দেখলাম যে মুক্তাঙ্গনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি কি করলেন, উনি ছিলেন সুদীর মুক্তাঙ্গন, উনি তো রাস্তায় ছিলেন। এরপরে দেখলাম যে ওনার সাথে সংহতি জানায় চরমনাইয়ের মরহুম পীর মৌলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, উনি নিজে উনি বারডেম হসপিটালে অসুস্থ অবস্থা ছিলেন, স্যালাইন লাগানো ছিল। আমরা যতটুকু ইতিহাসে পড়ছি আর কি, ডাক্তার ওনার বাইরে যেতে নিষেধ করছিল। তারপরে যখন উনি শুনছেন যে মুক্তাঙ্গনে ওনার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ রাস্তায় শুয়ে আছে, উনি স্যালাইন খুলে ডাক্তারদের নিষেধাজ্ঞা সত্ত্বেও উনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সাথে গিয়ে দাঁড়াইছেন, একাত্মতা ঘোষণা করছেন যে হযরত আমি আপনার। কিন্তু এটা তো ওনার একান্তই ইচ্ছা, উস্তাদের ইচ্ছার প্রতি সম্মান দেখানো। উনি কিন্তু বেফাকের কোনো দায়িত্ব ছিলেন না। তখনও চরমনাইওয়ালাদের সাথে বা ওই চরমনাই ঘরানার সাথে কওমি অঙ্গনের বড় একটা ক্লাস চলতেছিল জোট সরকারের আমলে। আচ্ছা, তখন জোট সরকারের আমলে আমরা জানি যে বর্তমান সময়ের বিরোধী দল জামায়াত ইসলামী জোট সরকারের আমলের একটা অংশ ছিল, গুরুত্বপূর্ণ অংশ ছিল, এবং তারা কয়েকটা মিনিস্ট্রি হোল্ড করতো। কৃষি মন্ত্রণালয়, এর মধ্যে ভালো ভালো কয়েকটা মিনিস্ট্রি ছিল। তো
এবং জোট সরকারের আমলে একটা বিষয় আমাদের চোখে পড়ার মতন, সেখানে আমাদের কওমি আলেমরাও কিন্তু তার বিএনপির সঙ্গে জোটেছিলেন। মুফতি আমিনী মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহি সহ, তারপরে আপনার মুফতি ওয়াক্কাস, মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি, তারপরে আরো কয়েকজন হয়তো বা ছিলেন, মুফতি শহীদুল ইসলাম যে আল মারকাজুল ইসলামের উনিও ছিলেন। কিন্তু ওনারা চেষ্টা করছেন কিনা আমি জানি না, হয়তো করছেন বা জানি না। এখন ওনারা করছেন কিনা, সংসদে বিলটা উঠাইছেন কিনা, এটা সংসদের রেকর্ড বুক দেখলে আমরা জানতে পারবো, আর্কাইভ ঘাটলে জানা যাবে। তো এটা নিয়ে তখন আন্দোলন হয়েছে। তো যতটুকু জানা যায় যে এমনকি এবারের নির্বাচনের আগে এই বর্তমান যিনি শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, উনি তৎকালীন সময় প্রধান শিক্ষামন্ত্রী ছিলেন। উনি এবারের নির্বাচনের আগে একটা কথা বলছেন, একটা তিক্ত সত্য বলছিলেন যে 2001 থেকে 2006 বা 2005 যেটাই বলি, জোট সরকার যে আমলটা, এই সরকারের আমলে নাকি সরকার চাইছিল সরকারি সার্টিফিকেট দিতে, মানে কওমি মাদ্রাসা সনদের শিক্ষার্থীদেরকে একটা মান দিতে চাইছিল। কিন্তু তারা, মিলন সাহেব এবার এই কথাটা বলছেন, আগে কিন্তু এই কথাটা উনি কবে বলছেন ঠিক আপনি দিন তারিখ সহ বলতে পারবেন? এইটা নির্বাচনের আগে ওনার একটা নির্বাচনী বক্তব্য, এটা আপনি চাইলে আমাদের দর্শকদের জন্য সেই ভিডিওটা দিতে পারবেন। জি, আমরা ইনশাআল্লাহ এই ভিডিও কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব, এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা লিংক দিয়ে দেওয়ার ইনশাআল্লাহ লিংকটা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ আমরা চাই দায়বদ্ধতামূলক কথাবার্তা বলতে। এটা খুবই ভাইরাল হইছে, মিলন সাহেবের এই বক্তব্যটা খুবই ভাইরাল হইছে নির্বাচনের আগে। উনি বলছেন যে দেখেন, আমরা চাইছিলাম কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিটা দিতে, কারণ বিএনপি সরকার, মানে এটা ওনার কথা আর কি, বা বিএনপির একটা মানে ব্যাপার আছে, বিএনপি যে বিষয়গুলোতে জনগণের সাথে কমিটমেন্ট করে বা যে দলের সাথে কমিটমেন্ট করে, বিএনপি সাধারণত ঐতিহাসিক, এটা আবার ভিন্ন আলাপ, ঐতিহাসিক দিক থেকে বিএনপি কখনো কি করে না, পিঠ দেখায় না তার জোট সঙ্গীদেরকেও না, বা আপনার জনতাকেও সাধারণত দেখায়। বর্তমানে আবার একটা ভিন্ন বিষয় চলে আসছে, আপনি অতীত বলতেছেন, যে অতীত যে বেগম খালেদা জিয়ার আমলে, যেমন এখনো দেখেন বিএনপি যেমন এবার যে নমিনেশন দিছে, আচ্ছা আমরা ওইদিকে না যাই, যাই হোক, এটা ভিন্ন কথা। তো চাইছিল তারা কওমি মাদ্রাসা সনদের, আমি যেটা বুঝি, আপনি বড় দল যেগুলি আছে, হাসিনা যে স্বীকৃতিটা দিল, কেন দিল, আমি বলতেছি আপনার মধ্যে যে কওমি মাদ্রাসার আলেম সমাজ যেহেতু দেশের দিন প্রচারের মূল ধারায় আছে এবং জনগণের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে, তো তাদেরকে খুশি করতে পারলে বা তাদেরকে ফরে রাখতে পারলে সরকারের জন্য প্লাস, এই চিন্তা থেকে আসতেছে। মানে আপনার সরকারি চায় তাদেরকে, মানে নিজের, মানে এই কওমি মাদ্রাসা সনদের যে বলটা, এটা সবাই নিজের কোটে রাখতে চায়, রাইট। তো মনে করেন যে তখন 2001 থেকে 2006 পর্যন্ত চেষ্টা ছিল। মিলন সাহেব বললেন যে এইটা নাকি দেওয়া সম্ভব হয় নাই জামায়াত ইসলামীর কারণে, এটা মিলন সাহেবের বক্তব্য, আমার না। এবং জামায়াত ইসলামী এই বক্তব্যটা অফিসিয়ালি খণ্ডনও করেনি, ঠিক আছে। এই জামায়াত ইসলামী কিন্তু কি করে, অফিসিয়ালি মিলন সাহেবের বক্তব্যটা খণ্ডন করে নাই, যে না 2001 থেকে 2006 পর্যন্ত আমরা কোনো ভেটো দেই নাই, বে করেনি, করি নাই। তাইলে এটা একটা সত্যতার দিকে চলে যেতে পারে, থাকতে পারে। এবং এই কথাটা উনি বলতেছেন যিনি এডুকেশন মিনিস্টার ছিলেন, জি, রাইট। তো কাজে এই কথাটা আমাদের কাছে অনেক বড় একটা শক্তপোক্ত প্রমাণ যে 2001 থেকে 2006 এর যে জোট সরকার, এই সরকার কেন কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন করতে পারলো না। আচ্ছা, এরপরে এটার সাথে কি আপনি আরেকটু কানেক্ট করতে পারেন যে হাসিনা যখন স্বীকৃতিটা দিয়ে দিল, তখন তারেক মনোয়ার সাহেব বললেন এটা শাপলা চত্বরের শহীদদের প্রতি গাদ্দারি, মানে বোঝা গেল যে এরকম যে তারেক মনোয়ার এটা পছন্দ করলো না যে হাসিনা কেন দিল স্বীকৃতিটা। ওইটাই, তারা কখনোই চায়, মানে তাদের ভাষ্য মতে তারা চায় না যে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতিটা হোক, ঠিক আছে। তো কারণ আপনি জানেন যে বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের মসজিদ বলেন, ইসলামিক ফাউন্ডেশন বলেন, সব জায়গায় আলিয়াপন্থী আলেমদের একটা, মানে না, এটা তো স্বাভাবিক, যেহেতু তাদের স্বীকৃতি আছে তারা যাবে। এটাই এখন দেশের আর কওমি জামাতে ইসলামী মূল জনশক্তিটা আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক, এটা তো খুবই স্পষ্ট। যেমন আমরা আজকের যে সাদিক কায়েম বলেন বা শিবিরের আরো যত নেতা বলেন, সবাই আলিয়া মাদ্রাসা থেকে আসে, আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক। তো তারা সভাপতি চাইতেছিল যে মসজিদ মাদ্রাসাগুলা একটা আধিপত্যতা ধরে রাখতে, এবং বিশেষ করে দোষের কিছু মনে করি দোষ না, আমি জাস্ট ফ্যাক্টটা বলতেছি যে কেন তারা সরকারি সনদে কওমি মাদ্রাসা সনদে একটা প্রতিদ্বন্দ্বী মনে করছে তারা, কেন প্রতিদ্বন্দ্বী মনে করে, বাংলাদেশ তো চাকরির বাজারের প্রতিযোগিতা আছেই। এই জন্য তারা কি করলো, এটা তৎকালীন সময় বিরোধী, কারণ তখন যদি কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি হয়ে যায়, তাহলে কওমি সনদের যারা কওমি মাদ্রাসা পড়াশোনা করে তাদের মেধা, তাদের আরবি বা ইসলামী বিষয়ের উপর বুৎপত্তি, এটা অন্য 10টা, মানে সরি টু সে, আমি নিজেও আলিয়া মাদ্রাসা পড়াশোনা করছি, তো আলিয়া মাদ্রাসা, আর আমি আলিয়া মাদ্রাসার শিক্ষকও ছিলাম। আলিয়া মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক সবার প্রতি মানে শ্রদ্ধা রেখেই বলি, আলিয়া মাদ্রাসার চেয়ে
কয় মাদ্রাসার বুৎপত্তি, তাদের মাসআলা বলা, মানে ইসলামী জ্ঞানের গভীরতাটা অনেক বেশি। এটা ওনারাও যেমন স্বীকার করেন। গত কয়েকদিন আগে আমি দেখলাম যে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে একটা কওমি সনদের স্বীকৃতি এবং দেশের স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে। সেখানে চরমনায়ের যিনি সেকেন্ড পীর ফয়জুল করিম, উনি বলছেন যে একজন ইফতার ছাত্র দৈনিক 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা পড়ে। আসলেই তো তাই। আমরা যদি মার্কাজুদ দাওয়া দেখি, তারপরে বাংলাদেশের নরমাল যে একটু মোটামুটি ধরেন ইফতার মধ্যে আমরা দেখি যে একজন ছেলে 16 ঘন্টা 17 ঘন্টা পড়ে করতে হয়। হ্যাঁ, তো উনি এই কথা বলছেন যে একটা ছেলে ইফতার করতে যতক্ষণ সময় লাগে, যতক্ষণ সময় পরিমাণ পড়াশোনা করে, এইটা দিয়া নাকি প্রায় 4 থেকে 5টা ডিগ্রি করা যাবে, মানে ডক্টরেট অর্জন করা যাবে। কথা সত্য। যাই হোক, তো এই জন্য তারা চায় না আলিয়াওয়ালা। আচ্ছা, এখানে আমি আপনার কথার মধ্যে ডিস্টার্ব করব। এই যে ওলামা পরিষদ বলেন, এটা কি অ্যাকচুয়ালি, এটা কি সংগঠন? এটা তো কোনো অফিশিয়াল সংগঠন না, আমি যেটা জানি। অফিশিয়াল বলতে কি জাতীয় উলামা মাশায়েখ, মানে এটা তো এই যে আপনার চাকরি নিয়ে কথা বলা, এটা তো অ্যাকচুয়ালি বেফাকের দায়িত্ব। কিন্তু এখানে বেফাক কতটুকু দায়িত্ব পালন করতেছে আর অন্যরা কতটুকু দায়িত্ব পালন করতেছে, এটা আমাদের একটু পিছন থেকে আসতে হবে। আমরা 1 থেকে আসতেছি, আলহামদুলিল্লাহ সিরিজ জানলে দর্শক শ্রোতাদের বুঝতে সুবিধা হবে। 2001 থেকে 6 হইল কি তৎকালীন সময়ে কওমি সনদের স্বীকৃতির বাস্তবায়ন হইল না। ওকে, পরবর্তীতে আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমরা যতটুকু জানলাম বা যতটুকু দেখছি, আওয়ামী লীগ সরকারের সাথে দেশের ইসলামপন্থীদের সাথে মোটামুটি ভালো ধরনের একটা ক্ল্যাশ ছিল, ভালো ধরনের একটা দ্বন্দ্ব ছিল। এরপরে আস্তে আস্তে, কারণ তখন মনে করছিল যে এই হুজুরদের ছাড়াই আমি চলবো, আমার আর এদেরকে লাগবে না। কিন্তু দিন যত গড়াইতে লাগলো শেখ হাসিনার কাছে, বা তখন মনে হইতে লাগলো যে এই কওমি মাদ্রাসার হুজুররা বা এই সংখ্যাটা, এটা বড় একটা নাম্বার, এদের একটা ভোট আমাদের দরকার আছে। তো এদের ভোট কিভাবে আমরা চাইবো? সাধারণত রাজনৈতিক দলগুলা জনগণকে বা কোনো একটা জনগোষ্ঠীকে তাদের সুযোগ সুবিধা থ্রো করে, যে আপনি যদি আমার ভোট দেন, আপনার আমি একটা কল দিব, আপনার রাস্তা করে দিবে। কিন্তু কওমি মাদ্রাসার ছাত্র যারা বা শিক্ষার্থী যারা, এদেরকে সরকার কি দিবে? এরা তো সরকারের কোনো বাউন্ডে নাই, এরা চায়ও না, সরকার এরা চায়ও না। এখন সরকার তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণে আনবে, কিভাবে তাদের ভোটটা টানবে? তখন সরকার কি করলো, 2018-র দিকে বলল যে আমরা কওমি সনদের স্বীকৃতি দিব। এটা কি 18-তে নাকি আরো আগে? 18। ওকে, 18 রাইট, এরকমই সময়টাতে তখন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুইন রহমতুল্লাহ আলাইহি সহ বর্তমান জমানায় যারা প্রয়াত হয়ে গেছে, নুর হোসেন কাসেমি, আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহিমাহুল্লাহ সহ, ওনারা সকলে জীবিত ছিলেন। তো ওনারা বললেন যে ওনারা নাকি একটা সনদের স্বীকৃতি দিতে চান। ওকে, এই কথাটা বললেন কার মাধ্যমে? এটা কি সরকারের পক্ষ থেকে অফার ছিল না ওনারা সরকারের কাছে বলছিলেন? না, এটা সরকারের পক্ষ থেকে মধ্যস্থতা ভোগী যারা আছে তাদের একটা, মানে কি বলা যায়, সরকারের পক্ষ থেকে অফারটা আসে। আমরা জোট সরকারের আমলে যেটা দেখছি যে ওনাদের পক্ষ থেকে সরকারের কাছে চাওয়া হয়েছে, সরকার দেয় নাই বা দিতে পারে নাই। কিন্তু হাসিনার আমলে উল্টা, হাসিনা নিজেই অফার করছেন। ওকে, এবং এখানে কিছু মধ্যস্থতাকারী ছিলেন, উইথ ডিউ রেসপেক্ট, সবার প্রতি সম্মান, হ্যাঁ, মধ্যস্থতাকারীদের মাধ্যমেই কথাটা আসছে। তো তখন আপনি জানেন যে কওমি মাদ্রাসার ভিতরে প্রায় বড় বড় 6টা ভোট আছে, অঞ্চল কেন্দ্রীয় বোর্ড, তানজিম বোর্ড, আজাদ বোর্ড, বেফাক বোর্ড। বগুড়ার দিকে আছে একটা, আজাদ আপনার দিকে ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির একটা আছে আপনার অঞ্চলের গহরডাঙ্গা, মানে এরকম 6টা বড় বড় ভোট আছে। চরমনাই সিলেটের আছে একটা, কোরআন শিক্ষা বোর্ড আছে, সিলেটের আছে, আপনার দিনী এদারা আপনার জানি কি একটা আছে, এরকম 6টা বড় বড় ভোট আছে, এবং প্রত্যেকটা বোর্ডের আওতায় হাজার হাজার কওমি মাদ্রাসা আছে এবং তার দাওরা হাদিস। এখন সরকার যখন এই সনদের স্বীকৃতি দিতে গেছে বা দিতে যাবে, তখন তারা দেখলো যে 6টা বোর্ডের আলাদা দেওয়া তো সম্ভব না। তো সরকার বললেন যে আপনারা এক কাজ করেন, আপনারা 6টা বোর্ডকে মিলায় একটা বোর্ড করেন, যাই একটা বোর্ডের আওতায় পরীক্ষা দিলে আমরা আপনাদেরকে ওই সনদটা দিয়ে দিব, ওইটা দিয়ে আপনারা ভালো, মানে ভ্যালুয়েবল হবেন আর কি। তো তখন এই প্রক্রিয়ার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আমাদের ফরিদাবাদ মাদ্রাসার সাবেক শেখ হাসানি এবং নায়েবে মুহতামিম প্রয়াত আল্লামা, নামটা আমার মনে আসতেছে, নুরুদ্দিন এরকমই একটা, আমি ওনাকে পাই নাই। আমাদের এই যে বর্তমান মুহতামিম সাহেব যিনি, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাল্লাহ, ওনার নুরুল্লাহ সাহেব, দুঃখিত আমি নামটা যদি কারো মনে থাকে আমাদেরকে জানাবেন। উনি আগে রামপুরায় ছিলেন এরকম কিছু, আমি আমার নামটা মনে আসতেছে না। তো নূর এরকম একজন ফরিদাবাদ মাদ্রাসার একজন বড় আলেম এবং ভালো আলেম, ওনার মাধ্যমে উনি কমিটিটার খুব
কি হায়াতুল উলিয়ার কমিটিতে না ছিলেন? না, উনি এই পুরো বোর্ড গুছানো, বোর্ডের সাথে সমন্বয় করা, কথা বলা, এই গোছানো, এই পুরো প্রক্রিয়াটার সাথে উনি একদম শারীরিকভাবে মানসিকভাবে জড়িত ছিলেন। জি। হ্যাঁ, এবং এর বহুত কাহিনীও আমরা শুনছি ফরিদাবাদে তখন। তো এই অবস্থায় আপনার যেটা দেখলাম যে পরবর্তীতে 6টা বোর্ড অনেক রকমের বিধি নিষেধ হওয়ার সত্ত্বেও 6টা বোর্ড এক হইলো। এক হয়েছে, এটা অনেক বড় একটা অনেক সাফল্য। বড় একটা সাফল্য এটা। উনি ফরিদাবাদের যিনি শাইখে সানি বা নাইমুন রহিমাল্লাহ যিনি ছিলেন, এটা ওনার অনেক বড় একটা কৃতিত্ব। আর অন্যান্য আলেমরা উনি সবাই একসাথে হয়েছে, হওয়ার পরে সরকার তাদেরকে স্বীকৃতি দিল। এখন স্বীকৃতি দিবে কিসে? যখন এই স্বীকৃতি দেওয়া নিয়ে কথা উঠলো তখন এখানে দুইটা ভাগ হইল। জি। এক ভাগ বলল যে সরকার যে স্বীকৃতি দিবে কিভাবে দিবে, সরকার তো আমরা যা কলিমা সনদের বা আমাদের মুরব্বীরা তখন চাইতেছেন যে এটা মাস্টার্স সাথে সমমান। জি। হ্যাঁ, তো সরকারের তরফ থেকে বলা হইলো যে আপনারা মাস্টার্স সমমান নিবেন, ভালো কথা, তাহলে অনার্স কই? এই যে আজকে যে ইকুইভ্যালেন্টের যে সমস্যাটা প্রশ্নটা আসছে, এটা ওই তখনই কিন্তু হয়েছিল। ওকে, হ্যাঁ, তখন ওনারা কি বলছেন? হ্যাঁ, ওইটাই আমি বলবো যে অনার্স কই, তখন ইন্টারমিডিয়েট কই, ইন্টারমিডিয়েট কই, এসএসসি কই, এগুলা মানে এই সমমানগুলা কই? আলিওয়ালারা তো দাখিল করছে, আলিম করছে, অ্যাজ ইউজুয়াল সারা ফাজিল পৃথিবীতে করছে, যেভাবে চলে। কামিল করছে। তো তারা বললেন কি, মানে এখানে বেফাক নেতৃবৃন্দের একটা উদাসীনতা, তাদের একটা গাফলতি, অনাগ্রহ এবং তাদের দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনতা ওকে প্রকট ভাবে ফুটে উঠছে। বা তরুণদের মনোভাব বুঝতে না পারা, বা সেটাকে বুঝলেও সেটাকে গুরুত্ব না দেওয়া। ওনারা নাকি, এবং এই কথাটা আমি নিজে আমার কানে কয়েকবার শুনছি, ওই ফরিদাবাদ মাদ্রাসা শেখ সানি রহিমাল্লাহ যিনি ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, ওনারা এই কথা বলতেছেন যে আমরা সরকারের সনদের স্বীকৃতি এই জন্য চাই না যে আমরা এটা দিয়ে চাকরি করবো, আমরা যা শুধু এটা থেকে সরকারের একটা স্বীকৃতি চাই, শুধু একটা স্বীকৃতি। মানে আমরা শিক্ষিত, আমরা পড়ালেখা জানি, এই স্বীকৃতিটা চাই, এতটুকু চাই। তো এতটুকু হলো ওনার কথা। আর কর্মী অঙ্গনের যারা তরুণরা ছিলেন তখন তারা বলতেছেন যে না, যেহেতু সরকার স্বীকৃতিটা দিবে, এটাকে একটা মডিফিকেশন করে নেন, বাস্তবসম্মত উপায় নেন। তো ওনারা বললেন যে ওনারা দারুল উলুম দেওবন্দের কথা টানলেন, যে দারুল উলুম দেওবন্দ সরকারি সনদে চলে, ইন্ডিয়ান সরকার কর্তৃক সার্টিফাইড। এখন কথা হইলো দারুল উলুম দেওবন্দের যে সিলেবাস, এটা কি আমরা এখানে বাংলাদেশে ফলো করতেছি হুবহু? না। এরপরে ওনারা আমাদেরকে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, দারুল উলুম দেওবন্দের যে বিষয়টা, এটা এই জন্য প্রাসঙ্গিক না কারণ ইন্ডিয়াতে মুসলিমরা কিন্তু মূল শক্তি না, জনগোষ্ঠীর একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু বাংলাদেশে কিন্তু মুসলিম ধর্ম বা ইসলামিক মূল্যবোধের যারা, তারা একটা মেইন স্টেক হোল্ডার হওয়ার মতো ক্ষমতা রাখে। তো এই জায়গায় দুইটা ভিন্নভাবে চিন্তা করতে হবে, এখানে ভিন্নভাবে চিন্তা করতে হবে। পাশাপাশি আপনার দারুল উলুম দেওবন্দ কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি মোটামুটি পড়ায় কিছু, এবং যা পড়ানোর কারণে সরকার তাদেরকে ওইভাবে স্বীকৃতিটা দিছে। হ্যাঁ, এবং তারা চাইলে বিভিন্ন রকমের মসজিদগুলোতে, সরকারি বিভিন্ন মসজিদগুলোতে কাজ করতে পারে। এবং পাকিস্তানের কথাও যদি ধরেন, আমাদের যখন সনদে স্বীকৃতি দেওয়া হয় তখন পাকিস্তানের কথা আনা হয়েছে বারবার। পাকিস্তানে আলেমরা কি করতেছে, ব্যাংকে চাকরি করতে পারে, এই করতে পারে, সেই করতে পারে, এবং তাদের মানে দাওরা হাদিসের সার্টিফিকেট মাস্টার্সের সমমান। কিন্তু আমরা তো এটা দেখি যে আপনার ওই যে জামিয়াতুর রশিদ তো একটা উদাহরণ হয়ে গেছে। আপনি যে একজন আছে মুফতি খুরশিদ, উনি ভেরি ইয়াং, এবং উনি মুফতিও আবার ডক্টরেটও, এরকম ভুরি ভুরি আছে পাকিস্তানে আছে, এবং এটাকে দোষণীয় ভাবে দেখা হয় না। এটা ওনাদের মানে আপনার কি বলে শিক্ষা কারিকুলামটা এমন ভাবে তৈরি হয়েছে, সিলেবাসটা, দারুল হাদিস পড়ার পর ইউনিভার্সিটিতে পড়তে পারে। এটা কোনো আয়েব না, দোষের কিছু না, আয়েব না, এটা সিলেবাসটি তো এরকম। এবং আমার সাথে আমার সাথে এখানে একজন ছাত্র পরিচয় আছে যে আপনার এই দারুল উলুম করাচি থেকে দারুল হাদিস পড়ে বোলেন ইউনিভার্সিটিতে উনি মাস্টার্স করতেছে। তাই নাকি? আমার সাথে একটা ছেলের পরিচয় আছে, তার মানে এরকম অ্যাভেলেবেল আছে পাকিস্তানে। ও দারুল উলুম করাচি থেকে পড়াশোনা করছে। তো এখন ওনারা বললেন যে এরকম হয়, কিন্তু দারুল উলুম করাচির যে সিলেবাস, এটা সরকার ওইভাবে সাজাইছে, ওইখানে দিনও আছে, দুনিয়া আছে, আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা, দুইটাই ওখানে আছে। এখন কিন্তু পরবর্তী দেখা গেলো যে এরকম কি একটা লেজে গোবর অবস্থা দিয়ে 2018 নির্বাচনের আগে সরকার কি করলো, খুব তড়িঘড়ি করে। তার মানে আপনি যেটা, আমি একটু আপনার সাথে ইন্টারাপ্ট করি, তার মানে আমাদের বর্তমান তরুণদের যে চিন্তা চেতনা, যে তরুণরা চায়, যেমন আমি অনেক ব্যক্তিগতভাবে এরকম চিনি যে আমাদের সাথে দাওরা পড়ছে, আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে,
এইটা কিন্তু এখন অনেক পরিমাণে আছে। অনেক পরিমাণে তার মানে বোঝা গেল যে তরুণরা এটা চায় যে তারা অন্য লাইনে পড়াশোনা করবে। তো মুরব্বীরা মনে হয় এই জায়গাটা কানেক্ট করতে পারেনি, মানে এখানে একটা গ্যাপ আছে যে এখানে ওনারা gap তরুণদের এই জিনিসটা গ্যাপ কথা আমার অনেক বুঝতে পারেন নাই আবার মনে অনেক হয়। অনেক মুরব্বী কথাও বলছেন তখন যে আমরা যদি এরকম ব্যবস্থা করি তাইলে আমরা তো দাওরা পড়ার ছাত্র পাবো না, আচ্ছা, এরা সব চলে যাবে আলিয়া মাদ্রাসার মতন, আলিম ফাজিল পড়ে যেমন আলিয়া মাদ্রাসা সব ইউনিভার্সিটিতে চলে এটা যায়। একটা বাস্তবতা যে আলিয়া তারা- মাদ্রাসায় আর কেউ পড়ে না, এটাও তো একটা বাস্তবতা। এখন এখানে ভাই সমস্যা আছে, সমাধানও আছে। এখানে ইয়ং ছেলেদেরকে নিয়ে বা ইয়ং আলেমদেরকে নিয়ে যারা বইয়ের বিষয়ে আল আজহারে পড়াশোনা করছে এবং তরুণদের মধ্যে একটা ভালো গভীর মেজাজ সম্পন্ন আলেম আছেন বর্তমানে, জি, জি। তাদের সঙ্গে নিয়ে বসা যাইতো। Right. ঠিক আছে, এখন আপনি যদি না, না আলিয়ার যে ভয় পাওয়া সেটাকে কমের সাথে মিলানোটা আমি ঠিক মনে করি না। কারণ হয়েছে যে আলিয়া জন্মলগ্ন থেকেই নিজের মতো করে চলতে পারে নাই, সেখানে একটা সরকারি নিয়ন্ত্রণ ছিল। ওটা ভিন্ন না, ইতিহাস, সরকারি আলিয়া নিয়ন্ত্রণ মাদ্রাসার ছিল, ইতিহাস। কিন্তু কওমিতে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে সবাই চলে যাবে, ব্যাপারটা এটা তা আমি না। মনে করি না ব্যাপারটা তা এরকম। না, এখানে অনেক কাহিনী আছে। তো কি করলেন মুরব্বীরা তখন, আল্লাহ পাক সবার বেহেশত নসিব করুন, সবাই ওনারা কি করলেন ওনাদের মন মতো করে জি। একটা কমিটি, মানে ওনারা যাই হোক, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে নিয়ে আমরা আলাপ না, করব। আলাপ আমরা না জীবিত করি। মানুষ যারা এখনো আচ্ছা, কাজ করতে পারেন যারা এখনো কাজ তাদেরকে নিয়ে করতে কথা পারেন, বলতে হ্যাঁ, চাই। এটাই তো ওনারা কি করলেন, সনদের স্বীকৃতিটা নিয়ে নিলেন একদম হুবহু ওনারা যেভাবে বলছে সরকার ওইভাবে দিয়ে দিচ্ছে। সরকার ওইভাবে দিছে। সরকার আর খেপাইতে চায় না, সরকার আর খেপাইতে চায় নাই, কারণ সরকারের তো সনদের দরকার নাই, সরকারের ওই সময় দরকার ছিল ভোট, সমর্থন। হ্যাঁ, রাইট। সমর্থন। এবং আপনারা দেখছেন এটা হইছেও তাই। 2018 সালে শুকরিয়া মাহফিলে এই গহরডাঙ্গা মাদ্রাসার যে প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, জি, উনি পরবর্তীতে এই তোষণ নীতির কারণে জাতীয় মসজিদের ক্ষতির পর্যন্ত হইছেন, উনি বোধহয় কওমি কওমি জননী জননী বলছিলেন, উপাধি দিয়ে দিছেন। যেটার কারণে মানে অনেক ইসলামিক আমাদের অন্যর ভাইরা আমাদেরকে অনেক কওমি troll অঙ্গনের করছে। একটা ভাবমূর্তি মানে নষ্ট নষ্ট করছে। হয়েছে উনি, হ্যাঁ। তো উনি সরকারের জিনিসটাই চাইছে এবং সরকার ওইটা হয়ে গেছে, কিন্তু সরকার আমাদের আটকাইছে কোথায়? কোথায়? সরকার নিজেও জানতো যে এখানে একটা মানে ইকুইভ্যালেন্ট শুভঙ্করের একটা ফাঁক আছে। ফাঁক আছে। ওকে, সরকার নিজেও জানতো যে এখানে একটা ইকুইভ্যালেন্টের যে একটা সমস্যা সরকার হবে, এটা সরকার জানতো। সরকার চিন্তা করছে যে এদেরকে আমি দিয়ে দিলে এরা তো কই যাবে, এরা জনা মন্ত্রণালয় আইব। আপনি দুঃখজনক লাগে, শিক্ষা মন্ত্রণালয় যখন আমাদের দাওরা হাদিস সনদটা যখন সার্টিফাইড হইলো, জি। স্বীকৃতির যখন দিল, আমাদের বিভিন্ন ছেলেরা খুব খুশি ছিল। তারা করছে কি, হাইয়াতুল উলিয়া সার্টিফিকেট নিয়ে চাকরি টাকরি করতে গেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে আনতে গেছে। তো প্রতিদিন এত পরিমাণে কম হাজার ছাত্র যাওয়া শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে তাদের সনদকে সার্টিফাইড করার জন্য, শেষ পর্যন্ত বাধ্য হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা গেটের মধ্যে একটা নোটিশ ঝুলিয়ে দিছে যে এইখানে কওমি মাদ্রাসার ছাত্রদের সনদের স্বীকৃতি সত্যায়িত করা হয় না। কত বড় দুঃখজনক একটা ব্যাপার, এটা কি পরিমাণ অপমানজনক, অপমানজনক, রাইট? তাই না? দুঃখজনক, এটা অপমানজনক। রাইট। আপনি আমাকে ডাকলেন, আপনি আমাকে সনদের স্বীকৃতি দিলেন, এখন আপনি আমার সনদের সার্টিফাইড করতেছেন না, স্বীকৃতি মানে এটারে সত্যায়িত করতেছেন না। এখানে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিল নাই, ওকে, তাহলে এটা হাউ ইজ ইট পসিবল? এটা দিয়ে আমি কেমনে দাঁড়াবো? সরকারি বাড়ি ট্রাস্ট বিভিন্ন মসজিদগুলো আমি কেমনে দাঁড়াবো? আচ্ছা, যাই হোক, সরকার তখন যেটা করার ছিল ওটা সরকার পেয়ে গেছে, নগদ পেয়ে গেছে। এখানে অনেক লিকেজ ছিল এবং সরকারের সাথে দেন দরবার করার মতন যারা ছিলেন তারা ওইভাবে দেন দরবার করেন নাই। তারাও হয়তো বা আল্লাহ আলাম মানে এখানে ভিতরকার অনেক কিছুতে তারা ম্যানেজড হয়ে গেছেন। ওকে, হ্যাঁ, বা তারা বুঝেনও নাই, সব বুঝারও ইচ্ছা ছিল না, বুঝার ইচ্ছা ছিল না। আসলে এখানে হয়েছে কি, বুঝার ইচ্ছা ছিল হচ্ছে বা সবচেয়ে বড় তাদের ব্যক্তিগত ক্ষেত্রে ওটার কোনো প্রয়োজন ছিল তাদের না। ব্যক্তিগত তারা তো প্রয়োজন ছিল না। established। আপনার দেখেন কওমির যে মুরব্বী যারা, উইথ ডিউ রেসপেক্ট, সবার প্রতি সম্মান প্রদর্শন, হ্যাঁ, আপনার তারা কিন্তু নিজের ছেলে এবং তার ছেলে অর্থাৎ 3 প্রজন্মের জন্য ওনাদের ঢাকার বুকে বাড়ি ঘর করে থয়ে গেছেন, বিশাল আলিশান ভবন। বিশাল আলিশান বাড়ি গাড়ি, হ্যাঁ। এবং নিজে ঢাকাতে আবার উনি যে অঞ্চল থেকে হিজরত করে ঢাকায় আসছেন ওই অঞ্চল আবার বাড়ি। ফর এক্সাম্পল ধরেন একজন হুজুর ঢাকায় আসছেন কুমিল্লা থেকে, জি। ঢাকাতে ওনার বাড়ি আছে, কুমিল্লাতে ওনার বাড়ি আছে। একজন হুজুর আসছে বরিশাল থেকে, ঢাকাতে ওনার বাড়ি আছে, মানে যদি বড় প্রতিষ্ঠান হয় আর কি, জি, জি। কুমিল্লা আবার বরিশাল ওনার বাড়ি আছে। তো ওনার তো একটা কওমি মাদ্রাসার সাধারণ ছাত্রের দুঃখের কথা, ওনারা তো ওনার এটা চিন্তা করার দরকার করবে না। নেই। ওনার কাছে তাকওয়ার বয়ানটা খুব সহজ। আমি জানি এরকম অনেক আমাদের অনেক বড় আলেম এরকম আছেন যার বিশাল ভবন আছে, যেটা গার্মেন্টস হিসেবে ভাড়া দিয়ে রাখছে ভাড়া দিয়ে রাখছে। ঢাকার বুকে। ঢাকার বুকে ওনারা অনেকে আছে এভিয়েশন ব্যবসা করে, আচ্ছা, তাই নাকি? অনেক আছে এভিয়েশন ব্যবসা করে, মানে ট্রাভেলস ব্যবসা করে, এবং অনেক আছে বড় বড় খাতে বিনিয়োগ করে রাখছে। ওকে, হ্যাঁ। এরকম একটা খবর আমরা পাইছিলাম একবার টাকা অনেক মাইরে দিয়েছে। এখানে ওইটা উল্লেখযোগ্য এক মাদ্রাসার আচ্ছা। নাম আছে, যাই হোক আল্লাহ যাই মাফ হোক, করুক। তো এরকম ওনারা বিনিয়োগ করে রাখছে। বড় বড় ব্যবসায়ীরা চিন্তা করছে আরে অমুক মাদ্রাসার হুজুর আমাদের সাথে আছে, তারা ওটার ফজিলত মনে করে হুজুরও লাভ দিতেছে। যাই হোক, এখন তো ওনাদের কাছে তো কওমি মাদ্রাসার একজন সাধারণ ছাত্র যে সেই কুড়িগ্রাম ভুরিঙ্গামারি থেকে আসছে,
বাপের জমি তার যে বড় হওয়ার স্বপ্ন স্বপ্ন, ওটা তো তার কাছে এটার কানেকশন হইতেছে না। ওকে, তো ফলশ্রুতিতে কি হইলো, তারা ওইভাবে রয়ে গেল। আচ্ছা, এরপরে আসলো কি, আপনার গণ অভ্যুত্থান হইলো 2024-এর গণ অভ্যুত্থান হওয়ার পরে সরকারের মধ্যে একটা চেঞ্জ আসলো, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হইলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে প্রত্যেক সেক্টর থেকে সকালে, দাবি দেওয়া, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে দাবি দেওয়া আসতে থাকলো। এবং ডক্টর ইউনূস সাহেবও তিনি সব প্রত্যেকের দাবি উদারভাবে দিতে থাকলেন। যেমন আমরা দেখলাম 7 কলেজের আন্দোলন। ওকে, হ্যাঁ, এটা খুব একটা বিশ্রী ব্যাপার ছিল। এরপরে আপনার ওই এটার নাম কলেজ, এটার তারা ইউনিভার্সিটি বানাইতে চায়। এরপরে বিভিন্ন রকমের ওই যে তিতুমির কলেজ, এটা নাম্বার বানাইতে চায় তিতুমির ইউনিভার্সিটি। এখন কথা হচ্ছে যে আমরা নাগরিক হিসেবে সবার দাবিকে সম্মান জানি, কারণ আমিও কিন্তু ঢাকা কলেজের ছাত্র। অতএব আপনি যদি 7 কলেজের উপরে আঘাত করেন, সেটা আমার গায়েও কিন্তু লাগবে না। এটা ঠিক আছে, না আমি এটা বলতেছি না যে আন্দোলন হইছে, রাইট, হ্যাঁ, সবাই তাদের আন্দোলন, যৌক্তিক অযৌক্তিক আন্দোলন ছিল, হয়তো তাদের জায়গা থেকে যৌক্তিক, আমাদের কাছে অযৌক্তিক মনে ঠিক হচ্ছে। হইতে পারে, এটা হইতে পারে। তারা যার আন্দোলন ইউনিয়ন সরকারের কাছ থেকে নিয়ে নিছে। এখানে আপনার সমস্যাটা হইলো, তখন আমাদের কমি মাদ্রাসার ছাত্রদের একাংশ বললো যে আমাদেরও কি যৌক্তিক যে আন্দোলন দরকারটা, অধিকারটা আমাদের তো সরকারের সনদে আছে। এটা ছাত্ররা বলছিল নাকি, আমি অবশ্য জানি না। ছাত্ররা বা এখানে আপনার প্রেস ক্লাবের সামনে ছোটখাটো একটা মানববন্ধন হয়েছে, এবং ইনডোরে ডক্টর আফম খালিদ সাহেবের কাছেও বলা হয়েছে, ইনডোরে ওনার একটা বক্তব্য দেখছি, ওই বক্তব্যের সঙ্গে আসবো আমরা। তো হ্যাঁ, ডক্টর আফম খালিদ হোসেন সাহেবের কাছে বলা হয়েছে। আমি এমনকি হাইয়াতুল উলিয়ার পেজে আপনারা গেলে দেখবেন যে হাইয়াতুল উলিয়ার পক্ষ থেকে ডক্টর আফম খালিদ হোসেন সাহেবের কাছে একটা টিমও গেছে, একটা ডেলিগেশন গেছেন। ওইখানে আল্লাহ মাহফুজুল হক সাহেব ছিলেন, আরো কয়েকজন লোক ছিলেন। হ্যাঁ, তো ওনারা আফম খালিদ সাহেব বললেন যে দেখেন, আমি হইলাম রিলিজিয়াস অ্যাডভাইজার, অর্থাৎ ধর্ম উপদেষ্টা, জি, আই এম নট এডুকেশন মিনিস্টার, বা আমি এডুকেশন মিনিস্ট্রির সাথে আমার কোনো দূরতম কোনো সম্পর্ক নেই। নেই। আমাকে এটা বলেন, ছাত্রদের দাবি কি ছিল এবং হাইয়ার রেসপন্সটা কি ছিল? আচ্ছা, ছাত্রদের দাবি ছিলটা এরকম যে আমাদেরকে যে সনদটা দেওয়া হয়েছে, স্বীকৃতিটা দেওয়া হয়েছে, এটার বাস্তবায়নটা দরকার, এবং কর্মক্ষেত্রে এটার নিয়োগ দেওয়া শুরু করে। যেমন সরকার, আপনি যেমন দেখেন যে একটা চাকরি নিতে হলে সরকার এখানে সার্কুলেশন পাঠায়, রাইট, হ্যাঁ, সেখানে সমমান লেখা থাকে, হ্যাঁ, সার্কুলেশনের মধ্যে লেখা থাকে, হ্যাঁ, এরপরে সার্কুলেশন হয় যে এই ডিগ্রিধারী লোকেরা এই পদে আবেদন করতে পারবে। সেখানে আলিয়া মাদ্রাসার কথা উল্লেখ আছে, ভোকেশনাল সমমানের অধীনে সবাই চলে আসে, ভোকেশনের কথা তো লেখা থাকে, সমমানের অধীনে সবাই চলে আসে, কিন্তু সেখানে আলাদা করে কমি মাদ্রাসার ছাত্রদের কথা লেখা নাই। হ্যাঁ, তো এই জন্য ছাত্ররা বলে যে আমরা এই জিনিসটা বাস্তবায়ন চাই, আমরা এটার মূলা হিসাবে রাখতে চাই না। যখন বাস্তবায়ন শুরু করলো, তো দেখলাম যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার সময় আপনার ইসলামিক ফাউন্ডেশনে আওতায় কয়েকজন কমি মাদ্রাসার ছাত্রদেরকে, এটা নিয়ে আবার অনেক ট্রলও হয়েছে, কি ঝাড়ুদার পদে নাকি বলছে, যে এটা ভিন্ন কথা, ভিন্ন আলাপ। উনি যতটুকু ওনার সম্ভাবনা ছিল, যে সম্ভব ছিল, উনি সেটা নিয়োগ করছেন রিলিজিয়াস অ্যাডভাইজার, ওনার সদ ইচ্ছা ছিল, উনি ওনার আওতায় যতটুকু উনি নিয়োগ দিয়েছেন। ওনার পক্ষ থেকে আমি স্পষ্ট শুনছি, উনি বলছেন যে আমি 8 তারিখে দায়িত্ব নিছি, যদি আমার মন্ত্রণালয়ের আন্ডারে থাকতো কওমি সনদ, আমি 9 তারিখে সেটা বাস্তবায়ন করে দিতাম নিজে থেকে, স্বপ্রণোদিত হয়ে। কারণ এটা আমাদের কওমির অংশ, এটা আমার আন্ডারে নাই, বাট যদি আপনারা আবেদন করেন তাহলে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে। হ্যাঁ, এখানে এখানে একটা সুন্দর সত্য লুকায়িত, সেটা হলো উনি বারবার বেফাক হাইয়াতুল উলিয়া নেতৃবৃন্দদেরকে বলছেন যে আপনারা এক কাজ করেন, আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে যান, শিক্ষা মন্ত্রীর কাছে, ইনফ্যাক্ট আপনারা যদি যান, আপনাদের পক্ষে আমি একটা ডিও লেটার দিব, ডিও লেটার, আচ্ছা, যে ওনাদের সাথে আমিও একমত, মানে জিনিসটাকে মজবুত করার জন্য। আমি যতটুকু দেখলাম যে বেফাক নেতৃবৃন্দ কি করলেন, গেছেন হচ্ছে যে কার কাছে গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যায় না, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমার যতটুকু মনে পড়ে, আমি যদি ভুল না করি, আপনার জানা মতে যায় না, আমার জানা মতে, আমার জানা মতেও যায় না, শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন ওনার কাছে যাওয়া হয়নি। শিক্ষা উপদেষ্টা খুব সম্ভবত ছিলেন সাম ডান বাম কেউ একজন, মানে না বেশি বামপন্থীও না, মোটামুটি খুবই একদম ভালো মনের একজন মানুষ ছিলেন, এবং খুবই, বাট উনিও বিতর্কিত হয়েছেন ওই যে আপনার ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে, ট্রান্সজেন্ডার প্লাস আপনার ওই যে স্কুলে যে বিমান ভেঙে পড়লো, ওইটা তো বিভিন্ন কথাবার্তায় উনি, ওইটা ভিন্ন কথা, আমাদের অধিকারের জায়গায় তো আমরা স্ট্রং থাকতে হবে, গেল না, কেউ গেল না, এবং কি বেফাকের কেউ গেল না। তখন উনি বারবার কয়েকটা সেমিনারে ডক্টর আফম খালিদ হোসেন দুঃখ করে কথা বলছেন যে ভাই, আমার কাছে বললো তো লাভ নাই, সকাল সন্ধ্যা আপনারা আমার ফেসবুকে গালি দেন, কিন্তু এটা তো আমার সম্ভব না, বাংলাদেশের প্রত্যেকটা জিনিস বিধিবদ্ধ, এক মন্ত্রণালয়ের কাছে আরেক মন্ত্রণালয়। আমি যেটা দেখছি যে আফম খালিদ সাহেব যদি বেফাকে নেতৃবৃন্দদেরকে ধাক্কায় সামনে পাঠায় দিতেছে, তো 2-3 পাও হাঁটার পরে ওনারা আবার পিছিয়ে আসতেছে, এরকম একটা ভাব, কারণ ওই যে সমস্যাটা ওইখানে, কারণ ওনারা তো প্রতিষ্ঠিত, ওনাদের তো গরজ নাই,
ওনাদের কোনো দরকার নাই, আমাদের কোনো দরকার বা আমরা একটা জিনিস দেখি যে যারা বড় আলেম আছে ওনাদের ভাই ব্রাদার ছেলেবেলে তারা কিন্তু আবার বাইরের ডিগ্রিও নিতেছে, হ্যাঁ কিন্তু এই যে পুরা জাতির জন্য কাজ করা এটাতে ওনাদের খরচ নেই। আপনি যদি দেখেন মহিউদ্দিন কি জানি বেফাকের মহাসচিব বর্তমান ওবায়দুর রহমান খান নদভী, ওনার কিন্তু ইয়ের উপরে আপনার মিডিয়ার উপরে ডিগ্রি আছে দুবাই থেকে, তারপরে সৌদির ডিগ্রি আছে, নদওয়াতুল উলামার ডিগ্রি আছে। উনি কিন্তু একেবারে যে মানে একেবারে যে কোনো কিছু জানেন না ওই টাইপ লোক না, উনি কিন্তু একজন প্রপার সাংবাদিক, ইনকিলাবের এখনো পর্যন্ত সিনিয়র সাংবাদিক, সিনিয়র এডিটর খুব সম্ভবত সম্পাদক। সো উনি কিন্তু সবকিছু বুঝেন। আবার আপনি যদি ওনার ছোট ভাই দেখেন ওই যে ডক্টর অলিউর রহমান, মানে ওনারা ভাই যতগুলো আছে অলিউর রহমান কিন্তু ইসলামী ফাউন্ডেশনের একজন মুহাদ্দিস ছিলেন এবং বাইতুল মোকাররমের সাময়িক ইমাম খতিবের দায়িত্ব পালন করছেন, বেশ খতিব এস্টাবলিশড। উনি কুষ্টিয়া থেকে ডক্টরেট করছেন ইসলামিক ইউনিভার্সিটি থেকে। মহিব খান কিন্তু দাওরার পরে আবার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে খুব সম্ভবত বাংলায় মাস্টার্স করা, রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করা। তো ওনার ভাই ব্রাদাররা কিন্তু ঠিকই ডিগ্রি নিছেন, বাট উনি এইদিকে মনোযোগ দিতেছেন। আরেকজন ভাই আছেন যিনি আপনার সৌদি রাষ্ট্র কি বলে কনসুলেটর, সৌদি কনসুলেটর, মানে কনসুলেটের কাজ করে বাংলাদেশের সরকারের নিযুক্ত সৌদিতে। ওকে, ওনারা যে 4-5 জন ভাই আছে সবাই মানে সৌদি এম্বাসিতে কর্মরত হয়। তো এখন হয়েছে কি উনি নিজে কিন্তু বেফাকের এখন মহাপরিচালক, ঠিক আছে, সবকিছু উনি করতে পারেন চাইলে। না এখানে একটু দায়বদ্ধতা আছে, মানে সাংবিধানিক দায়বদ্ধতা আছে। মহাপরিচালক চাইলে সবকিছু করতে পারে না, কারণ মহাপরিচালক মহাসচিবেরও নিচে। আচ্ছা, সাংবিধানিক দিক থেকে মহাসচিব কে বর্তমানে আছেন আপনার মহিউসুন না মহাসচিব এখন আছেন লেগে মাহফুজুল হক সাহেব। তাই নাকি? তার মানে মাহফুজুল হক সাহেবের পাওয়ার কি ওবায়দুল খান নদভীর চেয়ে বেশি? তার মানে এই যে অতএব আমাকে অনেকে বলছেন যে আমি এই প্রসঙ্গটায় আসি, এই ধর্ম উপদেষ্টা যখন মাহফুজ সাহেবের কথা বলছেন যে মাহফুজ সাহেব ওনার কাছে আয়েশা এই কথা বলে গেছে যে আমরা কোনো আবেদন করব না, এই বিষয়টা নিয়ে আমি যখন কথা বলছি আমাকে অনেকে বলতেছে যে আপনি মাহফুজ সাহেবের সমালোচনা কেন করেন? না তার মানে মাহফুজ সাহেব হলো মেইন ব্যক্তি বর্তমান বিভাগের। মাহফুজ সাহেব যদি চান এটা হইতে পারে, কারণ মাহফুজ সাহেবের শক্তি ওবায়দুল খান নদভী সাহেবের চেয়ে বেশি। আচ্ছা, হ্যাঁ, এবং মাহফুজ সাহেব এই কথাটা স্পষ্ট করে বলেও দিয়েছেন, রিলিজিয়াস অ্যাডভাইজার বা ধর্ম উপদেষ্টা, যে মাহফুজ নাম উনি মুখ ফসকে বলে দিয়েছেন, সত্য কখনো এখানে লুকানোর কিছু নাই ভাই, উনি বড় পদে আছেন। এটা তো কোনো গুপ্ত সংগঠন না, এটা একটা প্রকাশ্য একটা সংগঠন। এটার তো কে বড় পদে আছে তখন আমরা দেখলাম যে মাহফুজুল হক সাহেবের চরিত্রটা খুব সুন্দর একটা চরিত্র, খুব অমায়িক, খুবই মিশুক, খুবই ভদ্র মানুষ একজন। হ্যাঁ, উনি মাশাআল্লাহ এত ভদ্র, যখন আওয়ামী লীগ সরকার সনদটা দিলেন তখন শোকরানা মাহফিলে উনি নিজে উপস্থাপনা করলেন। আচ্ছা, হ্যাঁ, এবং আমরা দেখলাম রহমানিয়া বা মোহাম্মদপুর অঞ্চলের যিনি আওয়ামী লীগের তৎকালীন এমপি ছিলেন নানক, ওনাকে উনি দাওয়াত, ওনার বাসায় উনি যান, ওনাকে উনি ফুল দিয়া তোরা দিয়া শুভেচ্ছা জানান। খুব সুন্দর একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। এরপরে যখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার যখন হইলো তখন উনি চুপচাপ। আচ্ছা, এখন যখন যে সরকার চলতে সময়টা ছিল অন্তর্বর্তীকালীন সময়, তখন ওনার ভাই মাওলানা মামুনুল হক সাহেব, তখন বিএনপির সাথে ওনার খুব সুন্দর একটা সম্পর্ক। উনি বিএনপির অনুষ্ঠানে আপনার যাইতেছেন, টিএসসিতে গিয়ে বক্তব্য দিতেছেন। হ্যাঁ, এবং বিএনপিকে একটা জাতীয়তাবাদী ইসলামী ভাবধারা একটা সরকার বলে উনি কি বিএনপিতে সাথে থেকে যাবে নাকি জামাতে যাবে এটা অস্পষ্ট ছিল অন্তত আমার কাছে। এটা ভিন্ন আলাপ, রাজনৈতিক আলাপ। তো যখনই যে রেজিম চেঞ্জ হয়, রেজিমের সাথে ওনারা খুব সুন্দর করে ওনার ভাইরা খাপ খাওয়ায় ফেলতে। আচ্ছা, আপনি কি বলতে চান যে কওমি অঙ্গনও একটা পরিবারতন্ত্র আছে? যেমন ধরেন আমি আপনার উদাহরণ দেই, বর্তমান যে ওবায়দুর রহমান খান নদভী, ওনার বাবাও কিন্তু যখন বেফাক শুরু হয়েছে ওনার বাবাও কিন্তু মহাপরিচালক ছিলেন, এটা আমি আর্কাইভ ঘাইটে দেখছি। আচ্ছা, আবার এইদিকে মাহফুজুল হক সাহেবের বাবা আল্লামা আজিজুল হক সাহেব, উনি একজন মুরব্বী পর্যায়ের ছিলেন কওমি অঙ্গনে। তো সেইটা কি এক ধরনের মানে আসলে ওই যে ওবায়দুর রহমান খান নদভী সাহেবের বাবা যদি আপনার বেফাকের মহাপরিচালক থাকতেন বা ছিলেনও, ওনারা অনেক আগে ছিলেন। না, আমি অযোগ্য বলতেছি না, আমি জাস্ট একটা কোইন্সিডেন্স বলতেছি। এরপরে ওবায়দুর খান নদভী সাহেবের একটা পরিবার সংশ্লিষ্টতা আছে, বা আমি এটা বলবো না, এই জন্য বলবো না কারণ ওবায়দুর খান নদভী সাহেব পারিবারিক পরম্পরায় বেফাকের সাথে ছিলেন না। না, এটা ঠিক আছে, উনি বহুদিন বেফাক থেকে দূরে ছিলেন। যখন ওই যে বেফাকের মধ্যে যে ওসামা মোহাম্মদ নামে একটা আইডি, একটা গুপ্ত আইডি, ঠিক আছে, বা একটা গুপ্ত, অনেকে ধারণা করে যে এটা বাড়িধারার সামওয়ান কেউ হইতে পারে, বা একটা গুপ্ত বট কওমির সনদে বা কওমির সক্রিয়তা নষ্ট করার জন্য গেছে একবারে। হ্যাঁ, একটা গুপ্ত আল্লামা আহমদ শফির সাহেবের বিরুদ্ধে যত প্রপাগান্ডা বা প্রপাগান্ডা করার জন্য, শারীরিক ভাবে হেনস্থা, শারীরিক মানসিক হেনস্থা করার জন্য যে একটা গুপ্ত আইডি, নাম পরিচয়হীন। হ্যাঁ, তার একটা ভূমিকা ছিল। এরপরে
ওবায়দুল্লাহ খান নদভী সাহেব ক্ষমতা আসলেন, এবং ওবায়দুল্লাহ খান নদভী সাহেব ক্ষমতা যখন আসছেন, উনি বেফাকের অনেক বড় বড় দুর্নীতি কারনামা উনি ধারাবাহিকভাবে লাইভ করে আসছেন, ওকে, যে পরবর্তীতে বেফাকের ভেতরে অনেক কাহিনী আছে। এটা খুব সুন্দর একটা মানে এমন একটা জায়গা, এখানে অনেক কিছু এফরাত তাফরিত অর্থাৎ বাড়াবাড়ি ছাড়াছাড়ি নয় ছয়ের আমি আমি যেটা বুঝি যে বেফাকে যারা আছেন এতদিন পর্যন্ত তারা আসলে প্রতিনিধিত্ব করতে পারতেছেন না, না। বা হচ্ছে যে বিলং করতেছে না। যেমন মানে আপনি তরুণ ধরেন, প্রজন্ম। আমি আপনাকে বলি, আল আজহার, জি আল আজহার, জামিয়াতুল আজহারে আমাদের বাংলাদেশ থেকে আপনার অনেক ছাত্র আল আজহারে যাচ্ছে। হ্যাঁ, যায়, আমার কেউ অনেকে দেখে আল আজহার থেকে। আল আজহারে অনেক, আমাদের অনেক ছাত্র ভাইরা আল আজহারে আছেন, জি, আমাদের বড় বড় ছাত্ররা। জি হ্যাঁ, এরপরে অনেকে এখন এই দারুল উলুম দেওবন্দ কাইন্ড অফ বন্ধই। হ্যাঁ, বিশাল জটিলতা বা বিশাল বিভিন্ন কারণ বন্ধই। আছে বাংলাদেশের সাথে সম্পর্ক। পাকিস্তানের যেমন রিলিজিয়াস অ্যাডভাইজার নিজে কিন্তু কয়েকবার পাকিস্তান একবারই উনি গেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে রিলিজিয়াস অ্যাডভাইজার বলছেন যে আপনি আমাদের ছেলেদের জন্য, কয়মাজা ছেলেদের জন্য আপনি শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেন। আচ্ছা, এই কথা মানে রিলিজিয়াস অ্যাডভাইজার বলে আসছেন, এবং এটা কয়েকদিন আগে ওনার ফেসবুক আইডিতে লেখছে। শাহবাজ শরীফ বলছে যে ঠিক আছে, আপনারা আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করেন, রাষ্ট্রীয়ভাবে হইলে আমরা আপনাদের মেধার ভিত্তিতে আপনাদের ছেলেদেরকে আমরা প্রায় উনি কত হাজার রুপি পর্যন্ত জানি বলছিলেন যে এত টাকা আমরা আপনাদেরকে শিক্ষাবৃত্তি দিতে আমরা প্রস্তুত। জি যাক, এটা তো দুই দেশের আন্তর্ধর্মীয় ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার স্যাপার, কিন্তু রিলিজিয়াস অ্যাডভাইজার যথেষ্টভাবে চেষ্টা করছেন। এরপরে প্রতিনিধিত্ব করার মতন আজহারের সাথে মোয়াদালাটা কেমন হবে? ওকে, আজহারের কিন্তু আপনার আলিয়া মাজার সনদকে বা আলিয়া মাজার আলিম ফাজিল না হলে আপনি আজহারে ঢুকতে পারবেন না, ওইটা কাউন্ট করতেছে। কিন্তু কমি থেকে তো যাইতেছে আজহারে। কমিটি থেকে এটা কিন্তু করতেছে তো। অফিসিয়ালি যাইতেছে না, আনঅফিসিয়াল। এবং কেন? তারা গিয়ে, আমার কথা শুনে আপনি বলি, তারা গিয়ে আজহারের মধ্যে একটা আলিয়া থেকে যায় আপনি আজহারের যেই বিভাগে ভর্তি হইতে পারবেন, কমি থেকে গিয়া আপনি আজহারের ওই বিভাগে ভর্তি হতে পারবেন না। না, আমি যতদূর জানি, আমি যেটা আমার জানাটা আমি বলতেছি, আপনার কথা ঠিক আছে হুম যে আপনি কমি থেকে দাওরা পাশ করে আজহারে যায় অনার্স করলেন। হুম অনার্স করার পরে সংকটটা কখন দেখা দেয়? যখন আপনি বাংলাদেশে ব্যাক করেন, বাংলাদেশে ব্যাক করে বলেন যে ওইটার উপরে আমি মাস্টার্স করব বা ডক্টরেট করব, তখন আপনাকে অ্যালাউ করে না বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি। কারণ ওই যে আপনার গোড়ায় দুর্বল, আপনার এটা মেট্রিক ইন্টার নাই। বাংলাদেশের কিছু কিছু ইউনিভার্সিটি একদম বেসরকারি ইউনিভার্সিটি, এই যে যেমন আপনার এশিয়ান ইউনিভার্সিটি আছে, দারুল এহসান আছে, এরা করে। প্রাইভেটের এটা কোনো, এগুলো কোনো এটা ভ্যালু যে কেউ, মানে আপনি মনে করেন যে একজন প্রাইভেটের হয়টা কি, কোন একজন মানুষ দাওরা হাদিস পাস করছে, উনি চাইলে প্রাইভেটের লেকচারার হইতে পারবে। প্রাইভেটের বিষয়টা তো প্রাইভেট, এখানে কোনো ধরা বাধা নাই, মালিক যারা চায় তারাই দিয়ে সবকিছু করাইতে পারবে। না। এটা আসলে হয়েছে কি, তো তখন আপনার এই যে প্রতিনিধিত্ব করার মতন আজহারের সাথে একদম সিস্টেম ওয়াইজ জামাত ওয়ারি একটা মোয়াদালা, জি। এটা কিন্তু এখন পর্যন্ত মুরব্বীরা কেউ আজহারের সাথে করতে পারছে আরে ভাই, এটা তো ইচ্ছাই নাই। না, এটাই বলতেছি। আচ্ছা, এখন সমাধানটা কি? আপনি কি মনে করেন যে নেতৃত্বের পরিবর্তন হওয়া জরুরি? ব্যাপাকের ইয়াং যারা, তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত, এটা আপনি কি মনে করেন? মানে এখানে সমাধানটা কি আসলে আসলে? হয়েছে কি ভাই, নেতৃত্বের পরিবর্তন করা সমাধান না। তাহলে সমাধান কি? নেতৃত্বের পরিবর্তন সমাধান হইল সদিচ্ছার পরিবর্তন, ইচ্ছার পরিবর্তন। না, এখন যারা আছে এক্সিস্টিং, তাদের ইচ্ছা নাই, তাহলে আপনি এখন তারা ইচ্ছা তো পরিবর্তন করবে না, তারা, এটা তো প্রমাণিত। এখন তাহলে আপনি অন্য যাদের ইচ্ছা আছে তাদেরকে আপনি দায়িত্ব দেওয়ার ব্যাপারে, যা দায়িত্ব, এখন ব্যাপারটা হয়েছে কি, বেফাক হয়ে গেছে এমন একটা প্রতিষ্ঠান, এখানে আপনি চাইলেও হুট করে দায়িত্ব পরিবর্তন করতে পারবেন না। কেন পারবো না? এটা আপনার ব্যাপারটা হয়েছে। এখন যদি তরুণরা রাস্তায় নেমে আসে, তাহলে আপনি কি করবেন? এটা একটা ভিন্ন কায়দা হইতে পারে। না, তরুণরা তো অ্যাগ্রেসিভ, মানে আমার যারা দর্শক আছে তারা তো আমার বলে যে ভাই আপনি ডাক দেন, আমরা নামার জন্য প্রস্তুত। আমি বললাম যে না ভাই, আমি ডাক দিব না, আপাতত আমি ডাক দিতে চাই না। রাস্তায় নামান, আমি এটা তো একটা ঠিক আছে, মানে রাস্তায় ক্ষোভের যে পর্যায়টা, খুব একটা যেই পর্যায়। পরিমাণ ক্ষোভ জমে আছে, হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এটা তো আমি মনে করি যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণ ঘটাটাই স্বাভাবিক, জি। বিস্ফোরণ ঘটাটাই স্বাভাবিক। হুম, অন্যথায় আপনি মনে করেন যে এইভাবে আর কতদিন জি। নিজস্ব অধিকার, এটা আর কি। তো ভালো হয় যে যদি আমাদের মুরব্বীর এই ব্যাপারগুলোতে একটু মানে সবচেয়ে ভালো ওনারা যদি বুঝেন তাইলে সবচেয়ে ভালো। যদি বোঝেন তাহলে সবচেয়ে ভালো। অন্যথায় আপনার করতে হবে, এই যে এটা ছাত্ররা ঝরে পড়তেছে, বিশৃঙ্খল পরিস্থিতির একটা সৃষ্টি সুন্দর হলো, আমি মনে করি। কারিকুলামের অভাবে আমাদের মেধাগুলো নষ্ট হইতেছে। হ্যাঁ, আমাদের আপনার কর্মক্ষেত্র সংকট তৈরি হয়েছে। ইমাম খতিব আর কত নিবে, আর কত নিয়ম খতিব? হ্যাঁ, এখন অনেক আলেমরা, আমি ছোট করতেছি না, আল্লাহ মাফ করুক, অনেক আলেমরা এখন কফি বিক্রি করতেছে রাস্তায়, অনেক আলেমরা এখন অনলাইন বিজনেস করতেছে। ভালো জিনিস, এটা তারা ভালো বিকল্প জিনিস। বেছে নিছে। বিকল্প বেছে নিয়েছে, এটা খুবই ভালো, কিন্তু এটা একটা বাস্তবতা কেন হইলো? কারণ তারা কর্মক্ষেত্রটা পাইতেছে না। নাই। এই জন্য কর্মক্ষেত্রটা কেন হইতেছে না? ওই যে তাদের এখানে শিক্ষা আমি মূল্যায়ন হলো না। দেওবন্দি সিলসিলার যে সমস্যাটা দেখি, সব সময় তাদের মধ্যে একটা বিপ্লবী ভাব দেখি যে আমরা জাতির জন্য অনেক কিছু করছি, আমি স্বীকার করি, কিন্তু
নিজেকে যে জাতির প্রয়োজনে নিজের চিন্তাকে একটু রিথিঙ্ক করা বা একটু মডিফাই করা, এইটাও মনে হয় আমার গুরুত্ব দেওয়া উচিত। এটা তো অবশ্যই রিথিং করা উচিত, মডিফিকেশন করা উচিত। এবং এটা কোনোভাবেই ইসলামের সাথে বা বিপ্লবী চেতনার সাথে সাংঘর্ষিক না। না, এখন ব্যাপারটা হচ্ছে 1400 বছর আগে বিপ্লবের যে মডেল ছিল, 200 বছর আগে বিপ্লবের যে মডেল ছিল, 200 বছর পর বিপ্লবের মডেল ওইটাই হইতে হবে, এটা তো নট নেসেসারি, এটা জরুরি না, যৌক্তিক না। হ্যাঁ, আপনি যদি বলেন যে 200 বছর আগে আমাদের দাদা উস্তাদ দ্রুত পরিবর্তনশীল, মনে করেন আমি 1 বছর আগে একটা থাম্বনেইল ডিজাইনের জন্য $10 পে করছি, ওই সেম কোয়ালিটি ডিজাইন আমি 1 মিনিটেই আমি এআই দিয়ে বানাইতেছি এখন নিজে। ওইটাই, তাহলে এই পরিবর্তনটা তো এরকম বেশি। মনে করেন যে আপনার আমাদের দাদা ওস্তাদ কাসিম আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি যে সিস্টেমে বিপ্লব করছেন, এটা যে এখন এখানে অ্যাপ্লায়েবল হবে না, এবং হবে না তার মানে তিনি যে ভুল ছিলেন তাও কিন্তু তাও না, উনি ওনার জায়গায় ঠিক ছিলেন, ঠিক আছে। এমন ওনার সময়ের জন্য ওনার সিদ্ধান্ত ঠিক ছিল। আজকে একটা হয়তো আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা আজকে আলোচনা শেষ করতে পারি ইনশাআল্লাহ। তুরস্কে আপনি জানেন যে সুদীর্ঘকাল একটা সেকুলার শাসন ছিল, রাইট, কামাল আতাতুর্ক, উসমানীয় খেলাফতের পতনের পরে মোস্তফা কামাল আতাতুর্ক সে একটা সুদীর্ঘকাল ধরে তুরস্কের মধ্যে একটা সেকুলারিজম চালু করছে, ইসলাম বিদ্বেষী। হ্যাঁ, যদ্দরুন ব্যাপারটা হয়েছে কি, তুরস্কের মধ্যে নামাজ নিষিদ্ধ ছিল, প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, এবং কি করছে আগে একটা সময় ওসমানীয়দের আমলে তুরস্কের ভাষা লেখা হইতো আরবি বর্ণমালায়, সে কি করছে ওটা বর্ণমালার পরিবর্তন করে ইংরেজিতে নিয়ে আসছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। সেখানে একজন আলেম, তার নাম হচ্ছে মাওলানা মাহমুদ আফেন্দি, এবং মাওলানা মাহমুদ আফেন্দি এমন একজন ভালো আলেম বা একজন সংস্কারক বলা যেতে পারে ওনাকে। উনি কি করছেন, পাহাড়ের গর্তে ছাত্রদেরকে হাতের ইশারায় নাও সরফ শিখাইছেন, এবং বর্তমান তুরস্কের যিনি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান, উনি তার ভাব শিষ্য। এবং যখন ইন্তেকাল হয় মাহমুদ এফেন্দির, একজন রাষ্ট্রপ্রধান এবং প্লাস একজন সুপার পাওয়ার পৃথিবীর শাসকদের মধ্যে একজন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন এরদোগান, তিনি নিজে মাহমুদ এফেন্দির যে খাটিয়াটা কাঁদে নিয়েছেন এবং উনি যে কাঁদতেছেন এটা ক্যামেরার চোখে ধরা পড়ছে। হ্যাঁ, তো এটা ওনার বিপ্লবের একটা তরিকা ছিল। হ্যাঁ, মানে এটা একটা বিপ্লবের একটা পদ্ধতি। তো এখন আমি যদি মনে করি যে আমার বইয়ে থাকতে হবে, স্পেসিফিক কোন ব্যক্তির বিপ্লবী চিন্তা বিপ্লবী ধরনকে সরাসরি কপি করে যাওয়া, এটা একটা মূর্খতা বা এটা একটা চরম ব্যর্থতার একটা কাজ। এটাই এখন ব্যাপারটা হয়েছে যে এখন আমাদের কথা হইলো যে মুরব্বীরা কব্বনাকাত শুধরান, এটা আল্লাহু আলাম, আল্লাহ ওনাদেরকে, হয়তো আমরা কম বুঝতেছি ওনারা ভালো বুঝতেছেন। হ্যাঁ, যদি ব্যাপারটা এমন হয় যে আমরা কম বুঝতেছি ওনারা ভালো বুঝতেছেন, তাহলে আল্লাহ পাক আমাদের ক্ষমা করুক এবং আমাদেরকে আসল সত্যটা বোঝার মানে দান করুন। আর যদি ওনারা হয়তো বুঝতেছেন কিংবা বুঝতেছেন না বলবো না, হয়তো ওনারা বুঝতেছেন ভিন্ন অন্য কিছু চিন্তা করতেছেন, আল্লাহ পাক ওনাদেরকে সমসাময়িক বিষয়গুলো চিন্তা করার তৌফিক দান করুন। আমি যেটা দেখছি যে এই বিষয়গুলোকে কথা বলাটা সবাই ভয় পায়, এটা ট্যাবু হয়ে গেছে, যার কারণে আমি ধরেন বললেই বেয়াদব, কওমি অঙ্গনে অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদের মিলিয়ন ফলোয়ার আছে, বাট তারা এগুলিতে কথা বলে না, জাস্ট তারা ভয় পায় বা তারা একটু চক্ষুশূল হইতে চায় না। কিন্তু আমি বলতেছি, কারণ আমার কাছে মনে হয় যে বলাটা জরুরি। অবশ্যই আমার বলার মধ্যে ভুল হইতে পারে, আমি আলাপটা শুরু করতে চাই, কিন্তু আমার চেয়ে ভালো কথা বলতে পারে, ভালো সিদ্ধান্ত দিতে পারে, এরকম অনেকে আছে, আমি মানি, বাট কথা বলা শুরু করা উচিত বলে আমি মনে করি। তো আজকে এই পর্যন্তই থাক, তাহলে শেষ করি। সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তীতে কি বিষয়ে আপনারা পডকাস্ট চান সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।